দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের কাজ আজ সকাল থেকেই শুরু হয়। এই ভোটদানকে কেন্দ্র করে রাজ্যের ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পশ্চিম ত্রিপুরা আসনের বিভিন্ন ভোটদান কেন্দ্রগুলিতে ভোটাররা তাদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেছেন। রাজ্যে কোথাও কোথাও সার্বিক সার্থকভাবে ভোটদান হয়েছে, আবার কোথাও কোথাও থেকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর খবর উঠে এসেছে। বিরোধী দলের পোলিং এজেন্টরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার ঘটনা উঠে এসেছে, আবার কোথাও থেকে উঠে এসেছে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রয়োগের। আগরতলা নেতাজি স্কুলের ভোটদান কেন্দ্র থেকে বিরোধী দলের পোলিং এজেন্টকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। একবার শুনে নেব আক্রান্ত পোলিং এজেন্ট কি বলছেন। 854 পোলিং এজেন্ট ছিলাম। হ্যাঁ, 854 বুথ প্রেসিডেন্ট আমাকে প্রথমে একবার শাসাইছে, ধমকি দিছে। হ্যাঁ, এরপরে কইছে তুই এতদিন তোরা সাইডে রাখছিস, কিছু করছি না। হ্যাঁ, এখন তোরা ছাড়তাম না, তুই ক্যামেরা তোর বাড়ি বেঙ্গালাম। হ্যাঁ, এবার ধমকি দিছে আমার ডাক্তার দিয়ে বাইক রয়েছে। আবার আমি কিছু আমার বুথটা আমি অন্তত আমি বুথটা অধিকার কি করে বলে দাঁড়িয়েছিল সামনে। হ্যাঁ, তারা কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে, তারা কোনো জবাব নাই। হ্যাঁ, সিআরপি ওই কোন দূরে, তারা কোনো জবাব নাই, কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা 1 ঘন্টা ধরে এই জাম করে আসছে সব লোক, তারা ধমকাইতেছে। আমি ছিলাম ঘটনা প্রায় 7টা-15 হবে গেছি ঘরে। আমি তো কয়েকজন লোক ঢুকছে বুদ্ধ দিত। হ্যাঁ, প্রথমত একবার ধমকে গেছে, পরে আরেকবার আইছে। হ্যাঁ, সেটা কইছে তোর এতদিন সাইডে রাখছি। হ্যাঁ, তোর এবার ছাড়তাম না, তোর বাড়ি ঘর ভেঙ্গালাম, তুই কেমন রাস্তা বেরো দিকে দেবো। আমার গাড়ি আমার পিছনে আসছে, আমি বুদ্ধি এসেছি, আমার পিছনে কথা নাই। হ্যাঁ, 854 পুলিশ ছিলেন। আমার নাম দুলাল দত্ত। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহাকে দেখা গেল নিজের ভোট দান করতে এসে আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখীন হয়ে নির্বাচন কমিশন সহ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এক গ্রাস ক্ষোভ উগরে দেন। শুনে নেব কি বলছেন তিনি। ভোটের নামে প্রহসন চলছে গতকাল রাত থেকে। আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা, সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে 4টি বুথ, 3টি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি, আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি। এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরু নিজে বলেছে যে আমি পোস্ট অফিস সমনি থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এইমাত্র এসেছি, 7:30টায় আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে। বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে, উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া, একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব। 7 রামনগর বিধানসভার প্রার্থী রতন দাস ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি জানান তার বিধানসভার বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট আক্রান্ত হবার বিষয়। দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালীগাঁওর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারে। মেরে পিটিয়ে, হুমকি দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে টেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি। ওখানে মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি, কমিশন আর সকালেও আমি আরোকে বলেছি, আরও বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না। হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি। আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি গ্যারেজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবে। আমি তো দেখছি না। মেয়র তো বলো শান্তিপূর্ণভাবে ভোট, সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কীরকম শান্তি ওই এরিয়াগুলোতে আমি তো দেখে এলাম। তো শ্মশানের শান্তি বিরাজ করছে। কমিশনের কাজে আপনি খুশি নন? হ্যাঁ, কমিশনের কাজে আপনি খুশি নন? প্রশ্নই ওঠে না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে?
আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কোনো পদক্ষেপ? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি, এই হচ্ছে অবস্থা। অন্যদিকে ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সম্পাদক সুদীপ রায় বর্মনকেও দেখা গেল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তিনিও বিরোধী দলের দুষ্কৃতী কর্তৃক ভোটারদের নিগ্রহের অভিযোগ এবং পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, খুবই খুশি হতাম। সারা রাজ্যে সকালবেলার থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে না। তাদেরকে অনেক জায়গা থেকে সকালবেলা থেকে লাইন থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে। পোলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল, 1686-র মধ্যে প্রায় আনুমানিক 1362 না কতজন সকালবেলা ঢুকেছিল। বিশাল অংশকে, মোর দেন 50% যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও। ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না, নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না, কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুথে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার শাসনে বাধা দিচ্ছে এবং পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে। এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মতো একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে, এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে। একটু যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে, আপনারা গেলেও দেখতে পারবেন, আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত, শ্যামল মজুমদার, আরও দুজন পুলিং এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল, শুনছিল। এই বাড়িটা 25-30 জন গুন্ডা বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ছোটন দত্ত ভৌমিক নামক একটি সমাজদ্রোহী এবং তার সাথীরা। এই চিত্র সারা রাজ্য জুড়ে, এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে 90-93 এরকম আশেপাশে 1-2% এদিক সেদিক হতে পারে, কিন্তু এই 93-90-93 আশেপাশে ঘোরাফেরা করে যে কোনো নির্বাচন। এবার প্রথম দেখবেন যেটু ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে, যেতে দেয়নি, ভোটকে আসতে দেয়নি, ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে দেখবেন একটা ডিক্লাইন করেছে, ছাপ্পা ভোট হচ্ছে না। এই ভোটটা এমন না এই ভোটটা অন্যরা দিয়ে দেবে, এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করেছে। অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার, তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না। ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে যে নির্ভয়ে ভোট প্রদান করুন, আপনার ভোট আপনি দেবেন, কার্যত ডাহা ফেল। সিইও থেকে, রিটার্নিং অফিসার থেকে, এআরও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি, সকালবেলা থেকে দেখছি, করছি, করব, কিন্তু অন্যান্য নির্বাচন তো কভার করেছে। পুলিং বুথের বাইরে পুলিশ দেখেছেন বিগত দিন নির্বাচনগুলো, একটা পুলিশ খুঁজে পাবেন। আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন, এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায়, বিটারবন এলাকায় বিভিন্ন সমাজদ্রোহীরা পূর্ব ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে এনে সব একটা ত্রাস, ভয়, ভীতি মানে ভোটারদের মধ্যে বাধাপ্রাপ্ত করছে ভোটার। কাজেই আমি বলবো, ইন শর্ট, ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে, মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে সাত রামনগরের বিধায়ক প্রাক্তন মেয়র দীপক মজুমদারকে দেখা গেল ওনার ভোট প্রদান করতে। তিনি বিরোধী দলের এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে জানান এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মুখীন হয়ে বললেন করছে যে ঢুকতে দেওয়া হয়নি ওদের পুলিং এজেন্টদের। ওরা সারা বছরই এই কথা বলে, ওদের সঙ্গে লোক নেই। সারা রাজ্যে সুস্থ সুন্দর আবহাওয়া নির্বাচন হচ্ছে। 2023-এরও আমাদের সরকার এইভাবেই আমাদের সারা রামনগরী ভোটার হিসেবে আমি বলতে এসেছি, খুব সুন্দর শান্তিপূর্ণভাবে প্রচুর সংখ্যক লোক এবং রামনগর বিধানসভার যেহেতু আমি প্রার্থী, আমি কমিশনের সকাল থেকে প্রচুর সংখ্যক উৎসব উদ্দীপনার সঙ্গে মানুষের মধ্যে
মন্ত্রী সুশান্ত চৌধুরীকেও দেখা গেল উনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মুখীন হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন এবং ত্রিপুরা পার্টি ওনাদের ভুল বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানান। হওয়ার জন্য কেউ প্রস্তুত নয়। যারা পুলিং এজেন্ট পাচ্ছে না কোথাও সারা রাজ্যে, তারা বলছে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা আমি আগে বলেছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসবে বলবে প্রহসন, সন্ত্রাস, প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। এগুলো তাদের পুরনো কমন জিনিস কংগ্রেস এবং সিপিআইএম, যাদের কোথাও একটা বিধানসভাতে আপনি দেখুন কোথাও কোনো সন্ত্রাস নেই, কোথাও কোনো হামলা, হুজ্জুতি, আক্রমণ, কোনো প্রতিহিংসার কোনো সেখানে কোনো খবর নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার জন্য আমরা মানুষকে আহ্বান জানিয়েছি। ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি। পুলিশ অবজারভাররা এসছে রাজ্যের বাইরে থেকে, জেনারেল অবজারভাররা এসছে, রিটার্নিং অফিসার ডিএম ওয়েস্ট রয়েছে। যদি এমন কিছু থেকে থাকে তাদের কাছে তো সেখানে নথিপত্র থাকবে, কোথায় নেই। তো স্বাভাবিকভাবেই সকাল থেকে আগামী 4 তারিখ যখন ফলাফল বেরোবে, বিজেপি যখন সারা রাজ্যে সারা দেশে যখন জয়ী হবে আর ইন্ডিজোটের প্রার্থীরা যখন পরাজিত হবে, ধরাশায়ী হবে, তখন তো মুখ রক্ষা করতে হবে। এখন থেকেই তার ক্ষেত্র প্রস্তুত করছে যে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। মানুষ কোথায় তো প্রহসন দেখতে পাচ্ছেন, প্রশাসন তো প্রহসন দেখতে পাচ্ছেন। আপনি কোথেকে প্রহসন দেখলেন? কানাইয়া কুমার আসেনি, বলছে ষড়যন্ত্র হয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধী কী করে এলো? তখন কেন ষড়যন্ত্র হয়নি? ওয়ান্স ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড, দ্য স্টেট গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এনি রোল টু প্লে। এভরিথিং কামস আন্ডার দ্য পারভিউ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে সমস্ত কিছু চলে যায়, তখন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের কোনো ভূমিকা থাকে না, পাওয়ার থাকে না। এই জিনিসগুলো তাদের বোঝা উচিত। তারা জানে, সমস্ত কিছু জানে, তো মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই ধরনের কথাগুলো বিগত দিনে বলেছে, আজকেও তারা বলছে। যখন সিপিআইএম ছিল সরকারে তখন বলতো কংগ্রেসের থেকে যে প্রহসন, এখন বিজেপি আছে বলছে প্রহসন। পুলিং এজেন্ট হওয়ার জন্য যে দলের কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি রাজি হচ্ছে না, তারা পুলিং এজেন্ট কোত্থেকে দেয়? তাই এগুলোকে আমরা গ্রহণ করতে চাই না। এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলা হচ্ছে এবং তাদের যে হার হবে আগামী দিনে তাকে মুখ ঢাকার জন্য এগুলো বলা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত। বিরোধী দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, মানে আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4 দিন 5 দিন যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়া, তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারাও পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400 আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন থেকে 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করলে কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। থেকে কী মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বলবো। স্যার, একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাতে চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি থাকে? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া। প্রশ্নটা তা না, এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করল? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে
বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেবে। যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনবে, তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিল, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসি সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল মোরারজি দেশে, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতায় যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী অগণতান্ত্রিক স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন, ফলে এই সাফল্য এসেছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী রয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হচ্ছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নতুন সরকার হবে, নতুন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। এতদিন বিরোধী দল ছিল ত্রিপুরা মতো, তারা জুট করছে আর দেখছে কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি ত্রিপুরা মতো একদিকে, লড়াইটা কেমন হয়? ত্রিপুরা মথা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভাগ ভোট, এটা ত্রিপুরা মথার ভোট না, এটা বিজেপি বিরোধী। কাজে এই ভোট তো ত্রিপুরা মথা পাবে না। তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে। পুলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে, তাহলে কি করা? পশ্চিম ত্রিপুরা আসনের রাজ্যে সুষ্ঠু ও সার্বিকভাবে ভোটদান পর্ব শেষ হলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবাধে ছাপ্পা ভোটের খবর উঠে আসছে। সংবাদ মাধ্যমের কর্মীদের অগ্রিম সতর্কতা জানিয়ে চুপ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, এটাই কি রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার? অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট সহ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সিইওর কাছে ডেপুটেশন প্রদান করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মুখীন হয়ে শাসক দলের বিরুদ্ধে এক গ্রাস অভিযোগ তুলে ধরেন। আচ্ছা, কি বিষয় নিয়ে দেখা করার? ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক, সিইও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরুর সঙ্গে আমরা দেখা করি। আমাদের এই ডেলিগেশনে কন্ট্রি চেয়ারম্যান এমপি নারায়ণ কর, আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে, পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে, এটা গত 2 দিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে, বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো, সম্ভাব্য পোলিং এজেন্ট যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি। অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে, কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে, কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মকপোল হয়েছে, সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে এনশিওর করেছিল, বিশেষ করে সিইও বলেছিল যে 3 টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে
শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পোলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল, কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে। এখন অবধি আমরা প্রায় মানে 1674টা বুথের মধ্যে প্রায় আমরা 1500-র উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল। এখনও আমরা 1/3 পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। ভোটাররা যাচ্ছে বাছাই করে করে, কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি মানে স্ট্রেচার হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা, তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্রবধূ সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে। এটা নরসিংগড় থানার সামনে, হ্যাঁ, এবং এটা নরসিংগড় পিএসসির সামনে। বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না। এক কথায় বলতে গেলে 2019-ও আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র, অরাজক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের নামে সেখানে কত বড় প্রহসন হয়েছিল। এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন, ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতা কর্মীরা, আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না। সিওকে আমরা এনশিওর করতে বলছি, কারণ এখন বেলা 2টোর উপরে। আমরা আরওকে বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে, শেষ বেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমি জানি না, কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি, এখন এই 2-3 ঘন্টায় এরা কিভাবে কি করবেন। তবে এই ভোট প্রহসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায়।